খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 163 ধারা জারি, তার মধ্যে আনন্দপুরে পৌঁছে গেলেন শুভেন্দু। বললেন, আমরা আইন মেনে চলি, 100 মিটার দূর থেকেই দেখব। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার। ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ। মাসে 1.5 লক্ষ টাকা কার পকেটে যায়, নাজিরাবাদে মৃত্যুর জন্য দায়ী পুলিশ আর চোরেরা, বিস্ফোরক শুভেন্দু। মথুরাপুরে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল আইএসএফ ও সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে। নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করছেন এআরওরা চিহ্নিত করলেন পর্যবেক্ষকেরা, কঠোর শাস্তি দিতে পারে কমিশন। সেলফি তোলা মানেই প্রেম নয়, হুমায়ুন সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝে কি সাফাই সেলিমের। এসআইআর শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ, তুঙ্গে জল্পনা, আসল সত্যিটা জানালেন অধীর চৌধুরী। পাচারের অভিযোগে ধৃত দিদিমা, জেলে দেখা করতে গিয়ে বিপুল মাদক সহ গ্রেপ্তার গুণধর নাতিও। জাতীয় স্তরে 18 রাজ্যকে হারিয়ে সোনা জিতে বাড়ি ফিরলেন হাসনাবাদের খুদে নৃত্যশিল্পীরা। আনন্দপুরের মৃতের সংখ্যা বেড়ে হলো 16, পুলিশের খাতায় নিখোঁজ 28, নিহতদের পরিচয় জানতে শুরু হচ্ছে ডিএনএ ম্যাপিং। শামশেরগঞ্জে ব্যবসায়ীকে এলোপাথারি গুলি করে খুন আততায়ীদের, দোকানের ভেতরে অতর্কিত আক্রমণ। অজিতের শূন্যস্থান পূরণ করবেন তার স্ত্রী, উপমুখ্যমন্ত্রীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত এনসিপির। বিহারে মহিলা স্বরোজগার প্রকল্পে সাহায্য 10,000 থেকে বেড়ে 2 লক্ষ টাকা, ঘোষণা নীতিশের। চমকে উঠবেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। বিভাজন সৃষ্টি হতে পারে, ইউজিসির নয়া নিয়মে সুপ্রিম স্থগিতাদেশ, পুনর্বিবেচনার নির্দেশ। গোয়ালঘরের গুতগুতি, দিলীপের সভার পর উত্তরপাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা তৃণমূলের। কাজের চাপ কমাতে 3 আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উদ্যোগ দিল নবান্ন। মাথায় ট্রাঙ্ক, গায়ের জামায় সাটা দলিল, এসআইআর শুনানিতে অভিনব প্রতিবাদ 71 বছরের বৃদ্ধের। বিজেপি তৃণমূলের জন্যই এসআইআরে মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্যে আক্রমণ মৌসুমের। বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ, মুসলিম ভোট বঙ্গ সিপিএমের। সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি। বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে বড় সাফল্য বিজেপির, একযোগে 150 পরিবারের যোগদান। লক্ষ্য 2026, রাজ্যে আসছেন অমিত শাহ, ভোটের আগে নীরব প্রস্তুতি, সভা নয় বৈঠকেই জোর। লক্ষ্মীর ভান্ডার থেকে কেন বঞ্চিত ময়নার 7,000 মহিলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। খুচরো সমস্যা মেটাবে এটিএম, টাকা তুলতে গেলে বের হবে 10, 20, 50 টাকার নোট। রাজধর্ম পালন করেননি মুখ্যমন্ত্রী, যা হয়েছে তার দায় পুলিশেরও, আনন্দপুর কাণ্ডে শুভেন্দু। বেকারত্ব ছেড়ে ধর্মের রাজনীতি, মালদায় হুমায়ুন কবিরকে ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা। পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা। ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রাণ কাড়ল, নূরপুর তিওরপাড়ার চাঞ্চল্য। নাম সংক্রান্ত গরমিলে হিয়ারিং নোটিশ, এসআইআর হয়রানির অভিযোগ তুলে সরব তৃণমূল মন্ত্রী। প্রাপ্য চাকরি ও সম্মান না পেলে লড়াই, মালদার রথবাড়িতে রাজন্য হালদারের হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু, সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলে কিছুটা দূরেই গাড়ি রেখে নেমে পড়েন শুভেন্দু। বৃহস্পতিবার আনন্দপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে 163 ধারা, 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে অকুস্থল পর্যন্ত গেলেন না, কিছুটা দূর থেকেই বললেন, আমি আইন মেনে চলি, 100 মিটার দূর থেকেই দেখব। বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর, তবে সেখানে ইতিমধ্যে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের পুলিশ নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
ওই নির্দেশের বিজ্ঞপ্তি অকুস্থল ঘিরে রাখা পুলিশের গার্ডরেলেও সাঁটানো ছিল। তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে 3:30 আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলে কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে যেতে বলেন, আমরা সকলে আইন মেনে চলি, আমরা বিধায়ক, আমরা আইন মানা লোক, আমরা চেষ্টা করব ওই 100 মিটার দূর থেকে দেখার। বিরোধী দলনেতা জানান, এখনও 20 জনের বেশি নিখোঁজ, মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 40 হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও ঘটনাস্থলে যাননি তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু। বলেন, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি, তার বাড়ি এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে, তার আসা উচিত ছিল। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার 2টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমোর গুদাম, অপরটি ডেকোরেটার্সের গুদাম। ওই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর মিলেছে কিছু দেহাংশ। এখনো পর্যন্ত এমন 21টি দেহাংশের সন্ধান মিলেছে। সূত্রের খবর, 27 জনের নামে নিখোঁজ ডায়েরি রয়েছে থানায়। আইএসএফে ভোট দিলে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর, প্রকাশ্যে সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতে উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছেন ভুলে যাও, খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে, তাও টাকা পাবে ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম, কথা যেমন এখানে বলে যাচ্ছি কাজেও প্রমাণ করে দেব। যদি না করতে পারি রাজনীতি করব না, ছেড়ে দেব। বিরোধীদের প্রকাশ্য সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। পাল্টা দক্ষিণ 24 পরগনা আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন। সাধারণ মানুষের উপরে আর কোনো উনি ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধু ভুমরু গ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আবার ঘর দেব না, ভোট দিতে হবে, তার জন্য এখন থেকেই হুমকি শুরু হয়ে গিয়েছে। যত ভোট এগিয়ে আসবে ততই এই ধরনের হুমকির ঘটনা বাড়বে। কারণ এবারের নির্বাচনে লড়াইটা যে কঠিন তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন সেলিমের জোট বৈঠক নিয়ে চর্চা সর্বত্র। শূন্যের গেরো কাটাতে ধর্মনিরপেক্ষ বামেরা বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের হাত ধরলে দলেরই ক্ষতি বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, শুধুমাত্র ধর্মনিরপেক্ষ দলগুলোকে একজোট হতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরেছিল নওশাদের আইএসএফ। তাতে বামেদের ভাগ্যে শিখে না ছিলেও লাভবান হয়েছিল নওশাদের দল। ভাঙড় আসনে তৃণমূলকে পিছনে ফেলে জিতেছিল আইএসএফ। আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চাইছেন নওশাদ। ইতিমধ্যে একাধিকবার আলিমুদ্দিনে গিয়ে জোট বৈঠক সেরেছেন তিনি, কিন্তু তা ফলপ্রসূ হয়েছে এমন তথ্য নেই। আদৌ বাম আইএসএফ জোট হবে কিনা তা স্পষ্ট নয়। এসবের মাঝেই বুধবার রাতে কলকাতার একটি হোটেলে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে বামের পাশাপাশি আইএসএফের সঙ্গেও জোটের প্রস্তাব দিয়েছেন হুমায়ুন। এই বৈঠক যে মোটেই ভালোভাবে নেননি তা বুঝিয়ে দিয়েছেন নওশাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 26-এর নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারানোটাই মূল লক্ষ্য। তার জন্য যত ধর্মনিরপেক্ষ দল রয়েছে তাদের একজোট হতে হবে। কিন্তু কে কার সঙ্গে জোট করবে বা বৈঠক করবে তা আমি ঠিক করে দিতে পারি না। অর্থাৎ ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে সাম্প্রদায়িক হুমায়ুনের জোট যে কার্যত অসম্ভব তা সরাসরি না বলেও আচরণে স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত, ভোট বৈতরণী পার করতে সাম্প্রদায়িক জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধলে তা বামেদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই, ঠিক যেমনটা হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। আনন্দপুরের নাজিরাবাদে মোমো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার তা নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার বিকেলে এলাকায় 163 ধারা জারি থাকা সত্ত্বেও 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশের কড়া ব্যারিকেডের কারণে ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে ঢুকতে পারেননি তারা। ব্যারিকেডের বাইরে থেকে এই পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির মাত্র 10 কিলোমিটারের মধ্যে এই নাজিরাবাদ। ঘটনার 3 দিন পার হয়ে গেলেও তিনি এলেন না। মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি, ওনার আগেই এখানে আসা উচিত ছিল।
বিরোধী দলনেতার আরও অভিযোগ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা সুজিত বসুরা এলে কোনো বাধা নেই, যত বাধা শুধু আমার বেলায়। বিরোধী দলনেতাকে আটকাতেই এখানে 163 ধারা জারি করা হয়েছে। 24 ঘন্টাতেই ঘুরল খেলা। সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি, রূপোর দাম 4 লক্ষ পার। এদিন অগ্নিকাণ্ডের ভয়াবহতা এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তার বক্তব্য, আগুন লেগেছে মধ্যরাতে, অথচ দমকল এসেছে 6 ঘন্টা পর। এখনও 27 জন নিখোঁজ রয়েছেন বলে তার দাবি। মৃত ও নিখোঁজদের পরিবারের জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন তিনি। টাকা নিয়ে সোনারপুরকে বেচে দিয়েছে তৃণমূলের চোরেরা। গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়, যা পৌঁছয় বিধায়কের পিয়ের হাতে, অভিযোগ করেন শুভেন্দু। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও আইএসএফ ছেড়ে প্রায় 200 জনেরও বেশি কর্মী সমর্থকরা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। তৃণমূলের উন্নয়নে কাজের জোয়ার দেখে সবাই তৃণমূলে যোগ দিচ্ছেন, এমনটাই দাবি করেন মানবেন্দ্র হালদার। রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কাজ থেকে অন্যান্য দলের নেতা কর্মীরা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর অঞ্চলের 26 নম্বর বুথে একটি কর্মসূচি ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 15 বছর তার নেতৃত্বাধীন রাজ্য সরকার কি উন্নয়নের কাজ করেছে তার ছবি প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সেই সভাতেই সিপিএম এবং আইএসএফ ছেড়ে 200 জনের বেশি কর্মী সমর্থক ও নেতারা হাতে তুলে নেন ঘাসফুল শিবিরের দলীয় পতাকা। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে দলবদলের পালা চলছে জোর কদমে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই দলবদল চলছে। কোথাও শাসক শিবিরে যোগদান, কোথাও বিরোধী শিবিরে যোগদান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের পায়ের তলার মাটি জমি শক্ত করতে শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের যোগদান করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ 24 পরগনা জেলায় আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। সেই দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরে আইএসএফকে রাজনৈতিকভাবে দুর্বল করতে তার দলের কর্মী সমর্থকদের ঘাসফুল শিবিরের জায়গা করে দেওয়া হলো। যদিও পিএম ও আইএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যাওয়া আসা লেগেই থাকে, এতে দলের অভ্যন্তরীণ কোনো ক্ষতি হবে না। রাজ্যের শাসক দল আইএসএফকে খুব ভয় পেয়েছে, তাই এইসব চমক দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিফলন ভোট বাক্সে পড়বে না। তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে এসআইআর এর শুনানির জন্য ডাকা হচ্ছে। এই প্রক্রিয়া তদারকি করছেন বিশেষ পর্যবেক্ষকরা। অভিযোগ, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল তথ্য আপলোড করা হয়েছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানিতে যে সমস্ত নথি জমা পড়ছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করছেন কিছু আধিকারিক। এমনই অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। কাঠগড়ায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য কমিশন বেশ কয়েকজন বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করেছে। তারাই এই ইচ্ছাকৃত ভুল চিহ্নিত করেছেন। কমিশন সূত্রে খবর, এর জন্য সংশ্লিষ্ট ইআরও এবং এআরওদের শাস্তির মুখে পড়তে হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুলের বেশ কয়েকটি অভিযোগ জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষকরা। রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখে তারা এই ধরনের ভুল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যে সেই সমস্ত ভুল এবং সংশ্লিষ্ট ইআরও ও এআরওকে নাম কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কি ধরনের ভুল হয়েছে তাও ব্যাখ্যা করেছেন পর্যবেক্ষকেরা। সূত্রের খবর, উত্তর কলকাতার এক বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধেই এমন অভিযোগ রয়েছে। পর্যবেক্ষকের নজরে পড়েছে যে ওই ইআরও শুনানিতে হাজির হওয়া এক ভোটারের যাচাই করা নথি হিসেবে পাসপোর্টের কথা উল্লেখ করেছেন, কিন্তু আপলোড করেছেন আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি। পাসপোর্টের ছবি আপলোড করেননি। এমনকি শুনানিতে হাজির হওয়া ভোটারের ছবিও আলাদা করে তোলা হয়েছে বলে অভিযোগ। পর্যবেক্ষকের দাবি, ইচ্ছাকৃতভাবে এই ভুল নথি আপলোড করা হয়েছে। বুধবার রাত থেকে চর্চায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সাক্ষাৎ। বামেরা আদর্শ থেকে সরে আসছে এমন কটাক্ষ উড়ে আসছে। দলের নিচুতলার কর্মীরাও এই সাক্ষাৎ মোটেই ভালোভাবে নেয়নি, প্রকাশ্যে নিন্দা করতেও শোনা যাচ্ছে। তারই মাঝে হুমায়ুন সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সেলিম। বললেন, সেলফি তোলা মানেই প্রেম নয়, অর্থাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ মানেই জোট নয়, তেমনটাই দাবি করলেন তিনি। পাশাপাশি 26-এর জোট নিয়ে দলের অবস্থানও স্পষ্ট করে দিলেন তিনি। ঠিক কি বলেছেন সেলিম? তার কথায়, সেলফি তোলা মানেই প্রেম নয়, কারো মুখে ঝাল না খেয়ে আমি চেখে দেখি না। যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সবার সঙ্গে আলোচনা চান বলেই জানান তিনি। কে কি চাইছে তা বুঝে তারপর দলে আলোচনা হবে, সিদ্ধান্ত তারপরে। এদিন মোহাম্মদ সেলিম বলেন, সিপিআইএম এর বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি এগুলো সব আলিমুদ্দিনে হয়। অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। এখন আমরা সেই পর্যায়ে রয়েছি। সেলিম আরও বলেন, আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চলছে, সেটা 2-1 দিনের মধ্যে শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি বামফ্রন্ট অগ্রাধিকার পাবে। তারপর অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই, তারা বিজেপি এবং
এবং তৃণমূলকে হারানোর জন্য এক কাট্টা হচ্ছে। তাদের সঙ্গেও কথাবার্তা চলছে। এরপর বাইরের যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে বলে মনে হবে, শেষ পর্যন্ত থাকবে মানুষের অধিকার দাবি দেওয়ার কথা বলার জন্য তাদের সঙ্গে আমরা কথা বলবো। এরপরই হুমায়ুন প্রসঙ্গ তুলে সেলিম আরও বলেন, হুমায়ুন কবির একটা সময়ে মমতার কোলে ছিল, আবার বিজেপিতে গেল, প্রার্থী হলো, আবার তৃণমূলে এসে এমএলএ হলো। সেগুলোতে কোনো সমস্যা নেই। এখন কে কাকে চোখ মেরেছে সেটা চোখের বালি হয়ে যাচ্ছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর শুনানি নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার মাঝে এবার মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার স্পষ্ট বার্তা, শুনানিতে ডাকা মানেই ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া নয়, তবে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে একই সঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, শুনানিতে ডাকলে যাবেন, অসুবিধা কি আছে? শুনানিতে ডাকলো মানেই যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল এমনটা তো নয়। তিনি আরও যোগ করেন, প্রযুক্তির ত্রুটির কারণে অনেক সময় সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছেন। এমনকি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও শুনানিতে যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, কমিশনের যদি কোনো দুরভিসন্ধি থাকে তবে বারবার শুনানিতে গিয়ে সেই চক্রান্ত রুখে দিতে হবে, তাদের সফল হতে দেওয়া যাবে না। কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চরম আতঙ্কে হুলস্থল। ভোটার তালিকায় নাম বিভ্রাটের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার এবং নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করেছেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা। তিনি বলেন, এআই এর জন্য কোথাও কোনো নাম ভুল হচ্ছে, যার জন্য অনেককেই বিপদে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের ত্রুটি, যা আমরা প্রতিদিন বলছি। এসআইআর শুনানির লম্বা লাইনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ক্ষোভ উগরে দিলেন কমিশনের বিরুদ্ধে। শাসক দলকে কড়া আক্রমণ। শুনানি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে অধীর চৌধুরী অভিযোগ করেন, গোটা ব্যবস্থাটি বর্তমানে রাজনৈতিকভাবে প্রভাবিত। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল রাজ্যের অফিসাররা। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দিদিমা। এই মুহূর্তে জেল হেফাজতে বন্দী রয়েছেন তিনি। তাকে জেলে দেখতে গিয়েছিলেন নাতি। ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়েছিল। ওই যুবকের গাড়ি তল্লাশি করতে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক। ওই মাদক পাচারের অভিযোগে এবার গ্রেপ্তার হলো গুণধর নাতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 10 তারিখ বিহারের কিষানগঞ্জের বাসিন্দা পৌরা ঋত্বিকা সিংকে গ্রেপ্তার করেছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মাদক পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের নির্দেশে ওই পৌরা এক মুহূর্তে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দী রয়েছেন। এদিন কিষানগঞ্জ থেকে দিদিমার সঙ্গে সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন সম্পর্কের নাতি সন্তোষ সিং। তার সঙ্গে ছিলেন 2 সঙ্গী। নাতি ও তার সঙ্গীদের গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল সংশোধনাগারের পুলিশের। দামি গাড়ি নিয়ে তিনি প্রৌঢ়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সবকিছু দেখে খটকা লেগেছিল পুলিশের। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ওই যুবকরা সংশোধনাগার থেকে বেরোলেই ওই 3 জন ধরে শুরু হয় তল্লাশি। সঙ্গে থাকা গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আটক করা ওই মাদকের বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। মাদক পাচারের অভিযোগে নাতি সন্তোষ সিং ও তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হবে। নাতি দিদিমা মিলেই চলতো মাদক পাচার। কারবারের কোনো কথা জানানোর জন্য দিদিমার সঙ্গে দেখা করতে এসেছিল নাতি, সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করছে। জাতীয় স্তরের নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে এক অনন্য সাফল্য এনে দিয়েছেন উত্তর 24 পরগনার হাসনাবাদের ক্ষুদে নৃত্যশিল্পীরা। এই সাফল্যে হাসনাবাদ স্টেশন থেকে বরুণহাট হাসপাতাল মোড় পর্যন্ত আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণ সাফল্যের জন্য ক্ষুদে শিল্পীদের সংবর্ধনায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ভারতের উদ্যোগে। আসানসোলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মানের নৃত্য প্রতিযোগিতায় এই রাজ্যের ক্ষুদেরা অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীরা এসে এতে অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় 18টি রাজ্যকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উত্তর 24 পরগনার হাসনাবাদের ইচ্ছে পূরণ ডান্স একাডেমির 6 জন ক্ষুদে নৃত্যশিল্পী বিচারকদের মন জয় করে নেয়। ক্ষুদে শিল্পীদের এই স্বর্ণ জয় রাজ্যের তথা উত্তর 24 পরগনা জেলার মুখ উজ্জ্বল করেছে। সকলেই এখন গর্বিত এই নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণ সাফল্যে। জয়ের মুকুট নিয়ে বাড়ি ফিরতে তাদের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় সংবর্ধনার। বাড়ি ফিরে ক্ষুদেদের এখন আগামী দিনের স্বপ্ন আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার নাম উজ্জ্বল করা। এর জন্য তারা এখন থেকে শুরু করবে নিয়মিত নৃত্য তালিম। হাসনাবাদের নাম উজ্জ্বল হওয়ায় সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তারা সকলে রীতিমতো খুশি। আগামী দিন এই নৃত্য গ্রুপকে সমস্ত রকম সাহায্য করতে স্থানীয় প্রশাসন প্রস্তুত বলে জানা গিয়েছে। এবার এই ক্ষুদেদের একটাই লক্ষ্য, আরও বেশি করে আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভাকে তুলে ধরা।